ক্লাসে চলে যাই। সো আমাদের আজকের টপিক সবচেয়ে ভয়ঙ্কর টপিক আপনাদের, না? আচ্ছা, বলেন তো কার কার কাছে দুই একজন একটু মাইক্রোফোন অন করে বলতে পারেন যে ন্যারেশন খুব বেশি কঠিন মনে হয় নাকি, সরি, রাইট ফর্ম অফ ভার্বস কার কার কাছে কঠিন মনে হয়? এবং ঠিক যারা এখন বলবেন, উত্তর দিবেন, তাদের কাছ থেকে ক্লাসটা শেষ হওয়ার পরে আবার জিজ্ঞেস করুন। বলেন, দুই একজন বলেন। হ্যাঁ, হ্যাঁ, সবাই চুপ করে আছে। কেউ কি নাই নাকি? আচ্ছা, লাস্ট ক্লাস করছেন? কে কে আছেন এরকম? আমাকে শোনা যাচ্ছে কিনা তাও তো বুঝতেছি না। কেউ একজন বলেন। শোনা যাচ্ছে, বাট সাউন্ডটা একটু কম মনে হচ্ছে আর কি, মানে ভয়েসের সাউন্ড একটু কম আসতেছে এরকম লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে একটু লাউডলি কথা বলতে হবে, তাই তো? ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ, একটু হ্যাঁ। কষ্টই করলাম। কি আর করার। আচ্ছা, সবাই বের হয়ে যেতেছে কেন? কোথাও সমস্যা হচ্ছে কিনা কারো? তা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসে চলে যাই, আস্তে আস্তে সবাই জয়েন করবো, ব্যাপার না। আচ্ছা, খেয়াল করে দেখেন, রাইট ফর্ম অফ ভার্বস আমরা যেটাকে বলতেছি যে পানির মতো সহজ হবে যদি আপনার মনোযোগটা 100% আমাদের ক্লাসে থাকে এবং যেভাবে বলি এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ। সো এই রাইট ফর্ম অফ ভার্বস ইন্টারমিডিয়েটে অনেকগুলো মার্ক থাকে, প্রায় 30-এর মতো এরকম মার্কস থাকে। যেহেতু আপনাদের শর্ট সিলেবাস, এখন কিছুটা আপনাদের জন্য কমিয়ে রাখা হয়েছে। আপনাদের পরের বেস যারা, তারা আবার রাইট ফর্ম অফ ভার্বসে প্রচুর অ্যান্সার করতে হবে। যাই হোক, এটা আপনার জীবনে, পরবর্তী জীবনে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কাজে লাগবে। কারণ এই জায়গাটা যাদের সঠিক থাকে তারা ইংলিশে যথেষ্ট ভালো থাকে। আচ্ছা, এখন আমরা মূল ক্লাসে চলে যাই। রাইট ফর্ম অফ ভার্বস করতে কি কি লাগে, যেমনটা আমরা ন্যারেশনে করেছিলাম, মনে আছে নিশ্চয় আপনাদের? যে ন্যারেশন করতে গিয়ে কি কি লাগে, এদেরকে আমরা আলাদা করে ফেলছিলাম, তারপরে এদেরকে আমরা আলাদাভাবে চিনলাম, তারপরে এরা কিভাবে ন্যারেশনে ব্যবহার হয় সেটাও জানলাম, তারপরে আমরা নিজেরা ব্যবহার করা শিখলাম, তারপরে ন্যারেশন সলভ করা শিখলাম। ঠিক এখানেও তদ্রূপ আমরা চেষ্টা করব। খেয়াল করে দেখেন, রাইট ফর্ম অফ ভার্বস সেটাকে আমি শর্ট ফর্মে লেখার চেষ্টা করেছি। যে রাইট ফর্ম অফ ভার্বস করতে যা লাগবে আমাদের এবং যা শিখে রাখতে হবে আমাদের, টেন্স, এটা সম্পর্কে আমরা আগে থেকে ধারণা রাখছি, আমরা আগেই শিখেছি। সেন্টেন্স, এই সম্পর্কেও আমাদের আগে থেকে ধারণা আছে, যারা আমাদের ন্যারেশন ক্লাসটা করেছেন তারা অলরেডি জানেন। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ধারণা আছে, নাম্বার সম্পর্কে, পার্সন সম্পর্কে। আমাদের নতুন যে দুইটা যুক্ত হলো সেটা হলো এরা দুইজন, ভয়েস এবং ওয়ার্ড মিনিংস। খেয়াল করে দেখেন, ওয়ার্ড মিনিংস ইংলিশে এত গুরুত্বপূর্ণ জিনিস, যার যত বেশি ওয়ার্ড মিনিংস জানা আছে সে তত বেশি ইংলিশ সহজ তার কাছে। সো এটা আমার হাতে নাই কিছু, আপনাকে প্রচুর পরিমাণ বাংলা ফার্স্ট পেপার ওয়ার্ড মিনিংস জানতে হবে, প্রচুর পরিমাণ ওয়ার্ড শিখতে হবে এবং ইংলিশ পড়তে হবে, তাহলে আপনি যত বেশি পড়বেন তত বেশি শিখবেন। হুম। সো এই ওয়ার্ড মিনিংস শিখতে শিখতে আপনার ইংলিশ স্কিলটা আরো ডেভেলপ হবে। আচ্ছা, এখন হলো আমাকে ভয়েস নিয়ে একটা আলোচনা করতে হবে। যদি আপনার ভয়েস ছোটবেলা থেকে করে আসছেন, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ভয়েসটাকে এমনভাবে সাজিয়েছি, এমনভাবে এতটা সহজ করে সাজিয়েছি, যাতে যারা ছোটবেলা করেন নাই তাদেরও আজকের ক্লাসে মানে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, আর যারা করে আসছেন তাদের কাছে তো একেবারেই ইজি মনে হবে, যেহেতু ইতিমধ্যে আমাদের এগুলো করা আছে। আচ্ছা, একটু বলে রাখি, একটু স্টুডেন্ট কল দিছে, ওনাকে হোয়াটসঅ্যাপ লিংকটা পাঠিয়ে দিচ্ছি।
যেহেতু কারো যদি এই এই কয়টা টপিকে সমস্যা থাকে, তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে একটু ঢু মারে আসতে পারেন। জাস্ট আধা ঘন্টার একটা ভিডিও, অনেক কিছু জানতে পারবেন। এই এই জিনিসগুলো আপনার জীবনে আর কখনো ভুল হবে না, এবং এমন এত সহজ করে প্রেজেন্ট করা হয়েছে যে আপনি নিজেই অন্যদেরকে শিখাতে পারবেন, এত সহজ করে। সো আমি ভয়েসে চলে যাচ্ছি, হ্যাঁ। সাউন্ডটা এত আসতেছে কেন? সাউন্ড বেশি জোরে হচ্ছে? না মানে কম লাগতেছে, যে শোনা যাচ্ছে কম এরকম মনে হচ্ছে আর আচ্ছা কি। ঠিক আছে, একটু লাউড। একটু এখন সম্ভবত বোঝা যাচ্ছে। জি এখন ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা এখন ভয়েসে চলে যাচ্ছি। ভয়েস তো দুই ভাবে করা যায়, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। সো আপনি যদি একটা শিখেন তাহলে বাকিটা আপনার জন্য সহজ, না শিখলেও হবে। সো আমি একটা নিয়ে আলোচনা করি, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বাক্যটা অ্যাক্টিভে আছে কি নাই সেটাকে আমাকে জানতে হবে। ধরেন আপনি একটা বাক্য পেলেন, এই বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন একটা প্যাসিভ বাক্য আমি যদি আপনাকে প্যাসিভ করতে দিই তাহলে তো এটা হলো না, আর একটা অ্যাক্টিভ বাক্যকে আপনি প্যাসিভ করতে পারবেন, আবার একটা প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করতে পারবেন, তাই না? এখন তাহলে কিভাবে আমি চিনবো যে বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? অ্যাক্টিভ ভয়েসে থাকলে তখন আমরা রুলসের মাধ্যমে সেটাকে আমরা প্যাসিভ করতে পারবো। এখন অ্যাক্টিভ চেনার উপায় কি? যেহেতু আমরা মাত্র একটা একটা চিনতে চাচ্ছি, আর একটা চিনলে আমি বলে দিছিলাম যে আপনি প্যাসিভটাও খুব সহজে পারবেন। ওকে ফাইন, অ্যাক্টিভ বাক্য, কোনো বাক্য অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা আমাদের খুঁজে বের করতে হবে, হ্যাঁ। এখন খুঁজে বের করতে গেলে আমাদের কি করতে হবে? মেইন ভার্ব যেটা, তাকে প্রশ্ন করতে হবে, কে দিয়ে প্রশ্ন করতে হবে। এই কে দ্বারা প্রশ্ন করতে হবে। যেই উত্তরটা পাবো সেটা যদি মেইন ভার্বের আগে থাকে তাহলে বুঝতে পারবো আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আচ্ছা, এবার আসেন আমরা একটা উদাহরণ দিলাম, সেই উদাহরণ দিয়ে আমরা একটু চেষ্টা করি। এভরিবডি লাইকস এ মুনলাইট নাইট। একটি চাঁদনি রাত সবাই পছন্দ করে, তাই না? মেইন ভার্বটা কি এখানে? এখানে মেইন ভার্ব হলো লাইকস, ঠিক আছে, এই লাইকস। এখন কে পছন্দ করে বলেন তো? আমি বলছিলাম কি, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সে অবশ্যই সামনে থাকতে হবে। কে পছন্দ করে? সবাই পছন্দ করে। তাহলে উত্তরটা পেয়ে গেছি না আমরা? মূল ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা যেন মূল ভার্বের আগে থাকে। আগে পাইছি, তার মানে এটা কি ভয়েস আছে? অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস আছে। এই পরের লাইনটা হলো প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েস কোনো বাক্য কিভাবে চিনবো আমরা? ঠিক আমরা আবার সেই মূল ভার্বের কাছে চলে যাব। মূল ভার্বকে আমরা এখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। যদি উত্তর পাই মূল ভার্বের আগে তাহলে বুঝতে পারবো যে আপনার এটা আছে প্যাসিভ ভয়েসে। মূল ভার্বটা কি? অ্যাজ ইউজুয়াল, লাইকড, ঠিক আছে। সবাই একটি চাঁদনি রাতকে পছন্দ করে। এবার বলেন তো কি পছন্দ করে বা কাকে পছন্দ করে? চাঁদনি রাতকে পছন্দ করে না? খেয়াল করে দেখেন এই চাঁদনি রাত কি আছে সবার সামনে? তাহলে এটা কি প্যাসিভ ভয়েস? বা কি পছন্দ করে? চাঁদনি রাত পছন্দ করে, দেখেন। তো আমরা এমন হয় এখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস খুবই ক্লিয়ার হয়ে গেছে। কোনো বাক্যে যদি মূল ভার্ব থাকে, সেই মূল ভার্বকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেই উত্তরটা যদি মূল ভার্বের আগে থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা অ্যাক্টিভ ভয়েস। আর মূল ভার্বকে প্রশ্ন করি যদি কি দিয়ে বা কাকে দিয়ে, যদি সেই উত্তরটা মূল ভার্বের আগে থাকে তখন আমরা বুঝবো এটা প্যাসিভ ভয়েস।
আচ্ছা, এবার আমাকে একটু সবাই বলেন তো দেখি, কেউ কারো কি বুঝতে আর অসুবিধা আছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস চিনতে? যে কোনো দুই একজন বলেন। না স্যার। মাশাআল্লাহ, আর কেউ? আর কেউ যে কোনো একজন? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে ফাইন, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। এবার আসেন, একটা রুলস খেয়াল রাখবেন, আজকে কিন্তু এই রুলসটাই করাবো, এই রুলসটার মাধ্যমে শেষ করে দেখাবো আপনাদের সম্ভবত 2023 কি 22 সালের যে কোনো একটা ফিল ইন দ্য গ্যাপ সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা যেটা করতেছি দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জ করে, হ্যাঁ, এটা তো অনেক রুলস। হ্যাঁ, আমি একটা রুলসকে সাজিয়েছি আপনাদের জন্য যেন একটা রুলসের মাধ্যমে আপনারা অনেক কিছু কভার করতে পারেন। মনে রাখবেন, এই রুলসটাকে এমনভাবে সাজানো হয়েছে যেটা হলো এসএসসি এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা খুব সহজেই সলভ করতে পারে। আপনাকে অ্যাডভান্স লেভেলের জন্য আরেকটু বেশি পড়তে হবে। হুম, ওকে ফাইন, এবার আমরা চলে যাই। আমি এখানে বলছিলাম বাক্যের অবজেক্টটা চলে আসবে সাবজেক্ট হিসেবে। আমরা পরের আগের স্লাইডে চলে যাই। খেয়াল করে দেখেন, আমরা যখন এই অ্যাক্টিভটাকে, এটা অ্যাক্টিভ আছে আর এটা প্যাসিভ আছে, তাই না? এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে গিয়ে কি হইলো, অবজেক্টটা, এটা তো হলো অবজেক্ট তাই না বাক্যের, সে হলে গেল চলে আসছে সামনে দেখেন, আর এই সাবজেক্টটা হয়ে গেছে কি অবজেক্ট সবার পরে, তাই না? ওকে, এই কথাটাই এখানে বলছি, অবজেক্ট আসবে সাবজেক্ট হিসাবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তার টেন্স অনুসারে, এই বিষয় একটু সামনে আলোচনা করতেছি। তারপরে হলো ভি থ্রি হবে, পাস্ট পার্টিসিপল ভার্বের ভি থ্রি হবে, তারপর বাড়তি কোনো অংশ থাকলে সে বসে যাবে, তারপরে বাই বসবে, তারপরে পরিশেষে কি বসবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, যেটা ওই যে প্রথমে আলোচনা করলাম। এখন এই জিনিসটা কারো কাছে একটু ঘোলাসা ঘোলাসা মনে হতে পারে, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। আচ্ছা, এখন কোয়েশ্চেন হলো, সব সময় কি এখানে বাই বসবে? নো, সবসময় বাই বসবে না। মূল ভার্বটা যদি শক থাকে তাহলে এখানে আমরা অ্যাড বসাবো, মূল ভার্বটা যদি স্যাটিসফাইড থাকে তাহলে আমরা এখানে উইথ বসাবো, মূল ভার্বটা যদি প্লিজ থাকে তাহলে আমরা এখানে উইথ বসাবো, অ্যানয়েড থাকলে উইথ বসাবো, চিজ থাকলে উইথ বসাবো, নোন থাকলে টু বসাবো। এই জায়গাটাতে একটু পরে আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিব, করে দিব, তাহলে সবার কনফিউশন কেটে যাবে। তবে এখানে আগে মনে রাখেন, অবজেক্ট আসবে সাবজেক্ট হিসাবে, ঠিক আছে? তারপর কি হবে, অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী, তারপরে হবে কি ভি থ্রি, ঠিক আছে? তারপরে হবে বাই, তারপরে হবে যদি কোনো অংশ থাকে, হ্যাঁ, এক্সটেনশন যদি থাকে, তারপরে হবে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট, ঠিক আছে? তো এইটুকু একটু খেয়াল রাখেন সবাই, অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে, বি থ্রি বসবে, বাই বসবে, বাই না হলে এই শব্দগুলো থাকলে এগুলো বসবে, এক্সটেনশন বসবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এক মানে 30 সেকেন্ডের একটা রিমাইন্ড ব্রেনে ঢুকাই ফেলেন, তাহলে দেখবেন পরের রুলসগুলো সহজ। সবাইকে 30 সেকেন্ড সময় দিলাম। আর একটু ভালো হয় আমি এক্সাম্পলটার পাশে লিখি এটা। এই উদাহরণটার দিকে তাকাইলেই বুঝতে পারবেন। এটাকে আমি
এটা ছিল অ্যাক্টিভ, এটা ছিল প্যাসিভ। প্যাসিভ অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে কি বলছিলাম আমি প্রথম, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে এই প্যাসিভ করতে হলে এইটুকু পুরোটুকু হলো অবজেক্ট, চলে আসছে সাবজেক্ট হিসাবে। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, টেন্সের পরিবর্তনটা এখানে একটু ঘোলাসা মনে হতে পারে, এরপরের স্লাইডে আমি ওটা নিয়ে আলোচনা করব। ইজ আসছে অক্সিলারি ভার্ব, তারপরে ভি3 হবে, লাইকটের ভি3 লাইকড, তারপরে বাই বসবে, বাই বসলো, তারপরে যদি এক্সট্রা কোনো অংশ থাকে সেটা বসবে, এখানে কোনো এক্সট্রা অংশ নাই। তারপরে হলো সাবজেক্ট বয়ে যাবে অবজেক্ট হিসাবে, এই যে সাবজেক্টটা চলে আসছে অবজেক্ট হিসাবে। এবার বলেন তো সবার বুঝতে আর কোনো অসুবিধা আছে কিনা কারো? আচ্ছা, এক্সট্রা অংশ যেটা আপনি বলেন সেটা কি হচ্ছে অবজেক্ট কে সেটা আমি উদাহরণ বোঝাচ্ছে? দেখাই দিব, সেটা আছে, উদাহরণ আছে আমার কাছে, টেনশন করার কিছু নেই। এছাড়া বাকিটা বুঝতে পারছেন কিনা তাই বলেন। এই জায়গাটা একটু কনফিউশন লাগতেছিল। কোনটা? বাইয়ের পরে। বাইয়ের পরে যদি এক্সট্রা কোনো অংশ থাকে সেটা বসবে, সেটা তো আমি উদাহরণ দিয়ে দেখাই দিব বলছি। এখানে তো উদাহরণ তো নাই। আচ্ছা, পরের পরের স্লাইডে আছে এটার উদাহরণ। আচ্ছা আমি পরের স্লাইডে চলে যাই। আচ্ছা পরের স্লাইডে আমি ওই এক্সটেনশন যেটা বলছি সেটা দেখাই দেব। এখন অ্যাক্টিভ ভয়েসে যখন কোনো বাক্য থাকবে এবং তাকে প্যাসিভ করার সময়, এখন আমি অ্যাক্টিভ ভয়েসে তো আগে চিন্তা করবো সেটা কোন টেন্সে আছে, তাই না? যদি কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, বাক্য পাই, তাহলে আমি এটাকে প্যাসিভ করার সময় তার মধ্যে আমরা এম ইজ আর বসাবো। যদি কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাই, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং বসাবো এই প্যাসিভ করতে গিয়ে। অ্যাক্টিভ কোনো ভয়েসকে যদি প্যাসিভ করতে গিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসটার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন আছে। হ্যাঁ, এই কেউ একজন ক্লাসে জয়েন হতে পারতেছে না সম্ভবত। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি পাই, তাহলে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন বসাবো এটা করতে গিয়ে, প্যাসিভ করতে গিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি পাই, তাহলে প্যাসিভ করতে গিয়ে ওয়াজ ওয়ার ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি পাই অ্যাক্টিভে, তাহলে প্যাসিভ করতে গিয়ে আমরা ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড বিন ব্যবহার করব। এইটুকু একটু খেয়াল রাখার চেষ্টা করেন, এইটুকু জায়গা। এর একটু পার্থক্য অন্যান্য নিয়মের চাইতে, খেয়াল করে দেখেন। আমরা যদি অ্যাক্টিভ কোনো করতে যাই এই টেন্সের মধ্যে, তাদেরকে প্যাসিভ করতে গিয়ে তখন আমরা এদের হেল্প নিব প্যাসিভে পরিণত করতে গিয়ে। আশা করি এইটুকু সামনে ক্লাস করতে করতে আরো ভালো বুঝে যাবেন, এক্সাম্পল দেখাইলে আরো ভালো বুঝে যাবেন। টেনশন করার কিছু নেই, কারো যদি একটু খোলাসা মনে হয় কোনো সমস্যা নেই। আচ্ছা আমি পরের স্লাইডে চলে যাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে এখানে সবার কনফিউশন কেটে যাবে, যেহেতু এখানে মোটামুটি কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখেন, অ্যাট দ্যাট টাইম, এটা কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েটে পরীক্ষায় আসছিল। এটা কি হিসাবে আসছিল? এটা আসছিল চেঞ্জিং সেন্টেন্স হিসাবে, যেটা এবার আপনাদের নাই। ভয়েস চেঞ্জটা আসছিল চেঞ্জিং সেন্টেন্স হিসাবে ইন্টারমিডিয়েটে, সম্ভবত 2000 যে কোনো একটা সালে ওখান থেকে নেওয়া। আচ্ছা, অ্যাট দিস টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, মূল ভার্বটা হলো আস্কড। আচ্ছা এবার প্রশ্ন করি, মূল ভার্বকে কে দ্বারা প্রশ্ন করবো আমরা? এই বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা যাচাই করার জন্য। অ্যাট দ্যাট টাইম, ঠিক ওই সময়, হিজ মাদার, তার মা, আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার, তার কাছে এক গ্লাস পানি চেয়েছিল। আচ্ছা কে চেয়েছিল? তার মা। আছে না? তার মানে এটা কি অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হইলে হিম ফর এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে বাড়তি অংশ। দেখেন, এক্সটেনশন,
আর এই হিমটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট, সাবজেক্ট হি। এবার আমরা এই বাক্যটাকে দেখতেছি আমরা আস্কড দেখে V2 আছে, তার মানে আমরা বুঝতেছি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে তাকে কে হেল্প করতে আসবে, ওয়াজ অথবা ওয়ার। দেখেন তাহলে এখানে আমাদের কে আসছে, ওয়াজ আসছে, হি ওয়াজ। তারপরে আস্কড এর ভার্ব 3 আস্কড হয়, ask ask, asked asked, asked asked, এটা V3, V2, V1 এটা হবে, হয়েছে এটা। এবার বলছিলাম কি, দেখেন যদি কোনো এক্সটেনশন থাকে সেটাকে আমরা এইখানেও বসাইতে পারি, আবার বাইয়ের পরেও বসাইতে পারি। দেখেন বাইয়ের পরে বসাইলে হয় কিনা, আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। দেখেন সাবজেক্ট চলে আসছে এখানে। এবার প্রশ্ন হইলো এইটুকু এখানে বসছে কেন। মনে রাখবেন এই ধরনের বাক্যের আগে যদি কোনো অংশ থাকে, চোখ বন্ধ করে এদিক সেদিক না তাকায়ে, চোখ বন্ধ করে এই দিক সেদিক না তাকিয়ে ডিরেক্ট যে অংশটুকু আছে এই অংশটুকু জায়গায় বসায় ফেলবেন, পরের অংশ নিয়ে কাজ শুরু করবেন। যেখানে সাবজেক্ট আছে সাবজেক্ট থেকে শুরু করে দিবেন। আচ্ছা এই উদাহরণটা কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? দেখেন তো একটু একটু কথা বলেন। কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? যে কেউ একজন বলেন। আচ্ছা বুঝছেন কে কে? যে কোনো একজন দুইজন বলেন। জি না স্যার, বুঝতে পারছি। মাশাআল্লাহ। আর মার্জিয়া রহমান আপনি কি বুঝছেন? দীপক সরকার আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে বলবেন যে জান্নাত জুথি আপনি কি বুঝতে পারছেন? জান্নাত জুথি কি আছে? জি বুঝতে পারছি। মাশাআল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে যে সবাই মোটামুটি বুঝতেছে। ঠিক আছে, তাহলে আমি আহ, পরের টুকুতে চলে যাই। পরে আরো উদাহরণ আছে, সেগুলো আমরা সলভ করি। হ্যাঁ, কারো যদি একান্ত বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই, আবার আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে, আবার বুঝিয়ে দিব ভালো করে। আচ্ছা এবার আমরা পরের ওই যে একটু আগে যে উদাহরণটা করছি সেটাও দেওয়া আছে এখানে। দেখেন এভরিবডি লাইকস এ মুন, এটা তো আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। আমি পরেরটা করি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই লাইনের সাথে এই লাইনের একটা সম্পর্ক আছে, পড়লেই বুঝতে পারবেন। পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস অ্যাবাউট দ্য বিউটি অফ ইট। কি বিউটি? ওই যে চাঁদ রাতের। পোয়েট হ্যাভ কম্পোজড, কবিরা অনেক ধরনের কবিতা লেখে, মেনি পোয়েমস লেখে, হ্যাঁ অনেক ধরনের কবিতা লেখে অ্যাবাউট দ্য বিউটি অফ ইট, এটা সৌন্দর্য নিয়ে, চাঁদ রাতের সৌন্দর্য নিয়ে। তাহলে এখন এই লাইনটা আমরা সলভ করি। এখানে কম্পোজড হলো মূল ভার্ব, তাই না? এটা হইছে পয়েট মানে কবিরা, ঠিক আছে? আর এই বাকি এই সবটুকু হলো অবজেক্ট। দেখেন তাহলে এবার আমরা চলে আসি, এটা কি করা যায়, তাই না? প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী আমরা করে ফেলি। যেহেতু এই পুরোটুকু অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সামনে নিয়ে আসি। মেনি অফ পোয়েমস অ্যাবাউট দ্য বিউটি অফ ইট নিয়ে আসলাম, ঠিক আছে? এবার আসেন এই হ্যাভ আছে, হ্যাভ দেখে বুঝতেছি আমরা কোন টেন্সে আছে হ্যাভ, কোন টেন্সে বসে হ্যাভ। নর্মালি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে, হ্যাভ থাকে স্ট্রাকচার অনুযায়ী। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে হ্যাভ বিন বসবো আমাদের এখানে, হ্যাভ বিন বসছে, ঠিক আছে না?
এবার আসেন V3 কম্পোজডের V3 কম্পোজড, তারপরে কি হবে বাই, বাই বসে গেছে, তারপরে কি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। দেখেন ক্লিয়ার? আমি বলছিলাম কি অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব, তাও আবার টেন্স অনুযায়ী, তারপরে হবে কি V3, তারপরে যদি এক্সটেনশন থাকে সেটা, তারপরে হবে বাই, তারপরে হলো সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। দেখেন তো নিয়ম অনুযায়ী মিলছে কিনা। এই এই পুরোটুকু অবজেক্ট, একে নিয়ে আসছি সামনে সাবজেক্ট হিসাবে, এই পর্যন্ত সাবজেক্ট হিসাবে, তারপরে অক্সিলারি ভার্বের কাছে গেলাম, অক্সিলারি ভার্ব দেখলাম যে এইটুকু, এইটুকু দেখে আমরা বুঝতে পারছি যে এইটুকু দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে এটাকে প্যাসিভ করতে গিয়ে আমাদের বিন সাথে বাড়তি যুক্ত করতে হবে, যুক্ত করলাম বিন, তারপরে V3 হবে, V3 বসালাম, ঠিক আছে, তারপরে বাই বসবে, বাই বসালাম, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট বসাইলাম। এবার বলেন কারো কি বুঝতে অসুবিধা আছে? হুম, এরপরে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে চলে যাচ্ছি। এখন কেউ যদি কারো যদি বোঝার সমস্যা থাকে তাহলে কিন্তু পরে ওটা বুঝবেন না। তাসনিম নাহার সোহা, এইটুকু পর্যন্ত বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। মাশাআল্লাহ। সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার কি বুঝতে পারছেন? জি স্যার। মাশাআল্লাহ। মার্জিয়া রহমান, জি মার্জিয়া রহমান, রীতা আক্তার, রীতা আক্তার কি বললেন বুঝিনি, বুঝতে পারছেন? এটা কি রেকর্ড ক্লাস থাকবে? হ্যাঁ রেকর্ড ক্লাস থাকবে। আপনি এখন কি বুঝতে পারছেন তাই বলেন। স্যার বুঝতে পারিনি। বুঝেন নাই না? আচ্ছা আপনি সমস্যা নেই, ক্লাস করতে থাকেন, হোয়াটসঅ্যাপে আমাকে নোট দিয়েন, আমি আবার আপনাকে সহজ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে স্যার। মার্জিয়া মনে হয় কোনো উত্তর দেয়নি। বুঝছি ঘুমাই গেছে। ওকে, আর মোটামুটি সবাই সম্ভবত হচ্ছে। যদি কেউ বুঝে না থাকেন আমাকে নক দিয়ে। এবার আসলে তো করবো। Right, so দেখেন এটা হলো বোর্ডে আসছে, এরকম আমরা দুইটা এক্সাম্পল দাঁড় করাইছি এখানে। এটা এটা একটা বোর্ডে আসছে, ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় এই প্যাসেজটা আসছে, এই প্যাসেজটাও বোর্ড পরীক্ষায় আসছে ইন্টারমিডিয়েট। যেহেতু এটা রেকর্ডেড ভিডিও আমি চেষ্টা করেছি অ্যান্সার সহ দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু আমি বলেছি রাইট ফর্ম অফ ভার্বসে আমি 9 থেকে 10টা রুলস করাবো, তাহলে এখন আমি কয়টা রুলস করাইছি বলেন তো? একটা রুলস করাইছি তাই না? এখন এই একটা রুলস দিয়ে আমরা কয়টা সলভ করতে পারি সেটা আমরা দেখব। এখানে কিন্তু সব অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এই রুলস দিয়ে আপনি সব সলভ করতে পারবেন না। এর জন্য আমাদের 9 থেকে 10টা সবগুলো কভার করতে হবে। হ্যাঁ, ওই 9 থেকে 10টা একদম সহজ, ওটা একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। সবচেয়ে সমস্যা হলে এই রুলসটা। তো আমি এটাকে সলভ করে দিচ্ছি। এবার খুব মনোযোগ দিয়ে সবাই খেয়াল করেন, দেখবেন যে মজা লাগতেছে। Read the text and fill the gaps with the correct form of verbs as per subject and text context। আচ্ছা, এই বিষয়টাকে ভালো করে পড়ে এটার উপর ভিত্তি করে আমাদেরকে এই রাইট ফর্ম অফ ভার্বস গুলো চেঞ্জ করতে বলছে। আচ্ছা, প্রথম একটা ভার্ব দেওয়া আছে, মূল ভার্ব, খেয়াল করে দেখেন। নিউজপেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। নিউজপেপারকে ভাবা হয় জনগণের সংসদ হিসাবে। আচ্ছা, পার্লামেন্ট হিসেবে ভাবা হয়। আচ্ছা বলেন তো কে ভাবে? মানুষ ভাবে। এই মানুষটা কি সামনে আছে?
নাই, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা প্যাসিভ ভয়েসে আছে কি নাই এই বিষয়ে? এইটাকে আমি কে দ্বারা প্রশ্ন করলাম? যদি উত্তর পাই তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস ধরে নিব, আর যদি না পাই তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে নিউজ পেপারকে কে ভাবে জনগণের সংসদ হিসাবে? সাধারণ মানুষ ভাবে বা মানুষজন ভাবে। নিউজ পেপার তো নিজেকে নিজে ভাবতে পারে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। ওকে ফাইন। প্যাসিভ ভয়েস হলে তাহলে কি হবে? ভার্ব হবে বি থ্রি, এবং তার আগে অক্সিলারি ভার্ব হবে অক্সিলারি। অক্সিলারি ভার্ব হবে, তাই না? আচ্ছা, এবার ঠিক আছে, দেখেন এই বাক্যটাকে দেখে আমরা বুঝতেছি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্সে তাহলে কি হবে? এম ইজ আর আসবে, তাই না? একে হেল্প করতে এম ইজ অথবা আর। তাহলে কে আছে এখানে? নিউজ পেপার। এম হবে, নিউজ পেপার তো থার্ড পার্সন, তাহলে নিউজ পেপারের সাথে এম হবে না, ইজ হবে। তাহলে নিউজ পেপার ইজ, এটা ভার্ব থ্রি হবে কনসিডার। দেখেন, কনসিডার। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন কেন হয়েছে, কিভাবে হয়েছে? দুই একজন বলেন, যে কোনো দুই একজন বলেন। আরে আল্লাহ, কেউ কথা বলবো না। আচ্ছা, আমি জিজ্ঞেস করি নাম ধরে। দীপক সরকার। দীপক সরকার না আপনার নাম? দীপক সরকার। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, একজন না। বলছে বুঝতে পারিনি। দীপক সরকার কি বুঝছেন? সরি, আর একটু জোরে বলবেন। না। না, বুঝেন নাই না? আচ্ছা। আয়েশা জান্নাতি। আয়েশা স্যার জান্নাতি। কোয়েশ্চেনটা একটু আবার করেন তো, আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে? কোয়েশ্চেনটা হলো যে এই যে একটা সলভ করেছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এই সেন্টেন্সটা, আর সামনে হচ্ছে কে দ্বারা প্রশ্ন করাতে সেটা ছিল না, এটা হচ্ছে প্যাসিভ ছিল। হ্যাঁ, আর প্যাসিভ এই ছিল। জন্য হচ্ছে ইজ বসে, আর ভি থ্রি হ্যাঁ হয়েছে। ইজ বসছে, ভি থ্রি হয়েছে। জি, হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটু আলোচনা করতেছি, তাহলে আবার প্রথম থেকে এই রুলসটা আবারই দেখাচ্ছি। আমি বলছি যে একটা ন্যারেশন, সরি, রাইট ফর্ম অফ ভার্বস চেঞ্জ করতে গেলে, সমাধান করতে গেলে ওই প্যাসেজটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আছে না প্যাসিভ ভয়েসের মধ্যে আছে, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে প্যাসেজটা, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে? হ্যাঁ, প্রত্যেকটা লাইন আপনাকে এভাবে চিন্তা করতে হবে। ওই আমি যে বললাম যে 9 থেকে 10টা রুলস যে আমি শিখাবো আপনাকে, এই 9 থেকে 10টা রুলসের মধ্যে এটা কাজ করবে। হ্যাঁ, সো আপনাকে কিন্তু এই জায়গাটা খুবই ক্লিয়ার থাকতে হবে, এই 9 থেকে 10টা রুলসের মধ্যেই ফেলতে হবে। তো প্রথমে আপনি কি চিন্তা করবেন যে বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, এটা খেয়াল করবেন। তাহলে আমরা এখানে দেখতেছি এই, এটা হলো প্রথম বাক্যটা নিয়ে আমরা চিন্তা করতেছি। হ্যাঁ, প্রথম বাক্যটা, এই বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে কিভাবে চিনবো? মূল ভার্বকে আমরা কে দ্বারা প্রশ্ন করব? যদি উত্তর পাই, এবং উত্তরটা থাকতে হবে মূল ভার্বের আগে, আগে থাকতে হবে। আচ্ছা, নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। নিউজ পেপারকে ভাবা হয় জনগণের সংসদ হিসাবে। আচ্ছা, এখন এই এই কনসিডার মানে ভাবা হয়, তাহলে কে ভাবে বলেন তো? মানুষজন ভাবে, কিন্তু মানুষজন কি এখানে আছে? নাই। যদি মানুষজন থাকতো তাহলে এটাকে আমরা ধরতাম অ্যাক্টিভ ভয়েস,
যেহেতু এখানে মানুষজন নাই, মানে কে এর উত্তরটা নাই, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাইলে এই রুলস, এই গ্যাপটা আমরা প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী চেঞ্জ করব। আচ্ছা, এখন প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী কি, ভার্বের সাথে এইখানে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে আর হবে তারপরে মূল ভার্বটা হবে V3, তাই না? এখন অক্সিলারি ভার্ব কি বসাবো? আমরা জানি এইটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো প্যাসিভ করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে হেল্প করতে আসে এম ইজ আর হলো আর। তাহলে এখানে ইজ বসবে, ইজ, আর এটা হবে V3 কি, কনসিডার। এই যে দেখেন, এদিকে তাকাইলে বুঝতে পারবেন অ্যান্সারটা হলো এটা। আশা করি আগে যারা বুঝতে পারেন না এখন বুঝতে পারছেন। আচ্ছা, পরেরটাই চলে যাই, ধাপে ধাপে আরো আসবে, তো পরেরটা আমরা চলে যাই। দ্য নিউজ পেপার প্লে এ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন। এই আধুনিক সভ্যতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা নিউজ পেপার, আধুনিক সিভিলাইজেশনে, হ্যাঁ, আধুনিক সভ্যতায় নিউজ পেপার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই প্লে অর্থ হইছে পালন করা। কে পালন করে, কে দিয়ে প্রশ্ন করলাম, নিউজ পেপার পালন করে, তার মানে এটা প্যাস অ্যাক্টিভ ভয়েসে আছে। কে দ্বারা যাকে প্রশ্ন করছি তার উত্তর পেয়ে গেছি আমরা। এখন তাইলে আমাদের ওই রুলস অনুযায়ী হবে না এটার অ্যান্সার, তাই না? কিন্তু অ্যান্সারটা আমরা এখানে দিয়ে রাখছি জাস্ট এমনি। এই অ্যান্সারটা কেন হয়েছে এটা পরে নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, কে দ্বারা প্রশ্ন করলে সামনে যদি মানুষ ছাড়া অন্য কিছু থাকে সেটাও তো হবে, তাই তো? হ্যাঁ, সেটা যেমন এখানে কর্তা। নিউজ পেপার আমি আছে। কিন্তু কোথাও বলি নেই মানুষ, যিনি কর্তা তিনি থাকতে হবে, যিনি কাজটা করছেন। এখানে মানুষের কথা কিন্তু কিছু বলা হয় না, আমি বলি নেই যে যিনি কাজ ইয়েতে মানুষ থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। ওকে ভাই, এরপরে দেখেন এই জায়গাটায় চেঞ্জ আছে না, এই জায়গাতে চেঞ্জ কেন এটা হয়েছে সেটা আমি পরের ক্লাসে আবার আলোচনা করে দেবেন। ইট কলস, এটাকে ডাকা হয়। কে ডাকে বলেন তো? মানুষ ডাকে। তো মানুষ কি এখানে আছে? নাই। তার মানে এটা আমাদের ওই নিয়ম অনুযায়ী হবে না, তাই না? এটা বুঝি নাই, আরেকটু ভালো করে বুঝাই দেন। এই যে এখানে বলছে কি, প্যাসিভ করতে হবে স্যার, হ্যাঁ হ্যাঁ, বি নাম্বারটা। প্যাসিভ করতে হবে। বি নাম্বারটা না, দ্য নিউজ পেপার প্লে এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। এই আধুনিক সভ্যতায় নিউজ পেপার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কে পালন করে বলেন তো? নিউজ পেপার। নিউজ পেপার। নিউজ পেপার। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বুঝতেছি, নিউজ পেপার মানে যিনি কাজটা করছে উনি আছে। তার মানে আমাদের ওই যে রুলসটা আমরা শিখে আসছি ওই রুলস অনুযায়ী এটা হবে না, তাই না? যদি কে দ্বারা প্রশ্ন করলে না থাকতো তাহলে আমরা এই রুলসটা, এই যে এখানে করছি, এই রুলসটা হইতো। ওই রুলসটা কি, অক্সিলারি ভার্ব হবে এবং V3 হবে, তাই না? এখন এখানে তো এই রুলসটা হবে না যদি কে দ্বারা প্রশ্ন করার পরে না থাকতো। তাহলে যেহেতু এখানে কে দ্বারা প্রশ্ন করার পরে আমি পেয়ে গেছি, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের নিয়ম অনুযায়ী হইতো। এখানে কে দ্বারা প্রশ্ন করার পরে আমি পাই নেই তাকে, এই জন্য এটা প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী হয়েছে, তার মানে এই রুলসটা হয়েছে। আচ্ছা, সেম এরপরের লাইন দেখি, ইট কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর আয়না বলা হয় এটাকে। আচ্ছা, কল মানে ডাকা হয় বা ধরা হয়, ঠিক আছে? কে ধরে বা কে ডাকে এটাকে আয়না হিসেবে? পৃথিবীর মানুষজন ডাকে,
তার মানে এটা আমাদের এই নিয়ম অনুযায়ী হবে, কারণ এখানে কর্তা নাই। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখেন, অ্যান্সারের দিকে তাকান, তাহলে সবাই বুঝে ফেলবেন। ইজ কল্ড, দেখছেন ওই যে অক্সিলারি ভার্ব আসছে ইজ আর কল্ড, V3, দেখছেন? স্যার ইজ কল্ড আনার ফলে প্যাসিভ অ্যাক্টিভ হয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাচ্ছে না? না, কেন প্যাসিভ হবে? এটা প্যাসিভেই আছে, এই বাক্যটা প্যাসিভেই আছে। আপনি অ্যাক্টিভ কোনোভাবেই হচ্ছে না। খেয়াল করে দেখেন, কে ডাকতেছে এটাকে? মানুষজন ডাকতেছে, তাই না? মানুষ পৃথিবীর আয়না হিসেবে কে মানুষজন ডাকতেছে না? তাহলে এটা তো কোনোভাবেই অ্যাক্টিভ হবে না, এটা তো প্যাসিভই। প্যাসিভ আছে স্যার। বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ শিখতেছি না, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে ফেলে এদেরকে সমাধান করতেছি। এটা সম্ভবত 2023 সালে আসছে, এটা সম্ভবত 2023 সালে ঢাকা বোর্ডে সম্ভবত আসছে, যে কোনো একটা বোর্ডে আসছিল। হ্যাঁ, আচ্ছা এই দুইটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা সেম আরেকটা আছে, দেখেন অ্যান্সার এদিকে তাকাইলে বুঝতে পারবেন। বুঝতে পারছি। এই সেম আরেকটা আছে একদম শেষে, আর বাকিগুলো হয়েছে অন্য নিয়মে হয়েছে। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো। দেখেন অ্যান্সারগুলো দেখলে বুঝতে পারতেছেন এগুলো অন্য নিয়মে হয়েছে। শুধু আমাদের নিয়মে হয়েছে, A নাম্বার, তারপরে C নাম্বার, আর হলো N নাম্বার। দেখেন স্টুডেন্টস আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি। স্টুডেন্ট আস্কড ফর, স্টুডেন্ট এখানে আস্কড বলতে বোঝানো হয়েছে যে পড়া উচিত অর্থে। আচ্ছা ঠিক আছে, কাদের উচিত বলেন তো? আচ্ছা এখানে, আচ্ছা স্টুডেন্ট আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি, এখানে উচিত অর্থে ব্যবহৃত হয়েছিল। হ্যাঁ, বা যে স্টুডেন্টকে পড়া উচিত, এটা কে মনে করতেছে বলেন তো? সমাজ মনে করতেছে, সাধারণ মানুষ মনে করতেছে। কারণ স্টুডেন্টরা তো এই বিষয়টা বুঝতেছে না যে ওদের পেপার পড়া উচিত, কারণ পেপার পড়লে অনেক কিছু জানতে পারবে। তার মানে যারা মনে করতেছে তারা কিন্তু এখানে নাই। কে মনে করে? প্যারেন্টসরা মনে করে, টিচাররা মনে করে স্টুডেন্টদেরকে পড়া উচিত। সাধারণ মানুষ মনে করে, কিন্তু এখানে সাধারণ মানুষ নাই, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমাদের ওই নিয়ম অনুযায়ী হবে, যেহেতু এখানে স্টুডেন্টস কি প্লুরাল, তাহলে এম ইজ আর তিনজনের যে কোনো একজন বসবে। এম ইজ আর এটা হলো আর। হ্যাঁ, তাহলে এখানে প্লুরালের কারণে আর বসছে, আর আক্সড হয়ে গেছে V3। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। একটু কনফিউশন মনে হইলেও ভিডিওটা দেখে নেবেন, আমি চেষ্টা করবো আজকে ভিডিওটা ছেড়ে দেওয়ার জন্য। এইখানে আরও অনেক আলোচনা করা আছে। দেখেন এই ক্রিকেট নিয়ে, এটাও যে কোনো একটা বোর্ডে আসছে। এখানে দেখেন আমাদের নিয়ম অনুযায়ী কয়টা হবে, দেখেন একটা, দুইটা, হ্যাঁ, তারপরে তিনটা, তারপরে চারটা। দেখছেন আমাদের নিয়ম অনুযায়ী কয়টা সলভ হয়েছে এখানে? ও, পাঁচটা। এই একটা রুলস দিয়ে এখানে পাঁচটা সলভ করা হয়েছে 10টার মধ্যে। আশা করি এটা আপনারা করবেন। যদি কারো প্রশ্ন থাকে, আর যদি বলেন যে না এই ক্লাসটা আবার নিতে, আবারও নিব, সমস্যা নেই। ঠিক আছে, আজকে আর বেশি বাড়ালাম না, সবাই বোর হয়ে যাচ্ছেন। আজকে এই পর্যন্ত, প্রয়োজন হলে ভিডিওটা আবার দেখে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবার সাথে আবার। স্যার, জি বলেন। এই সবগুলো পেজের একটা এসএস একটু গ্রুপে দেওয়া যাবে, যেন একটু নোট করে আমি আবার করতে পারি। ঠিক আছে, নোট দিয়ে এখন দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আর হলো সবাই কালকের ক্লাসটাও যথাসময়ে জয়েন করবেন। এতে হবে কি যে
আজকে যাদের কনফিউশন কালকে ক্লিয়ার করে দিব, এবং কালকে তো বাড়তি যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখেন, একটা বোর্ডের কোয়েশ্চেন দেখাইছি আমি যে 5টাই আমরা সলভ করে ফেলতেছি আমাদের এই একটা রুলস দিয়ে, তাহলে আর থাকে কয়টা? 5টা। ওই আমাদের বাকি 9টা রুলস দিয়ে কভার করে ফেলবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আর আমি গ্রুপে দিয়ে জি, স্যার। দিচ্ছি, নোটগুলো গ্রুপ থেকে নিয়ে নেবেন, পেজেও দিয়ে দিব, আর ভিডিওটা চেষ্টা করব ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। সবাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।